সবাইকে। ওকে, বাকিরা একটু জয়েন করুক। জয়েন করলে আমরা শুরু করব। আমরা প্যাসেজ পড়তেছিলাম। বাই দ্য ওয়ে, কালকে রাত 9টায় গ্রামারের ক্লাস। সবাই একটু জয়েন করুক। জয়েন করলে আমরা শুরু করব, ঠিক আছে? ইউনিট 9 বের করো সবাই। ইউনিট 9, ইউনিট 9 লেসন 2, লেসন 3 আমরা আজকে পড়ব। এই স্টোরি অফ শিল্পী আসছে এবছর। ইউনিট 2 আর 3 এবছর বোর্ডে আসছে তোমাদের টেক্সট বুকের। ইউনিট 9 লেসন 2 বের করো সবাই। কি বলছি আমি বলো তো? কি বের করতে বলছি বলো তো? ইউনিট 9 লেসন ইউনিট 9 লেসন 2 তে কোনটা তোমাদের বলো তো? অ্যাডোলেসেন্স এন্ড সাম রিলেটেড প্রবলেমস ইন বাংলাদেশ। বের করো সবাই। এটা বের করো সবাই। ইউনিট 9 লেসন 2 আমরা 1 মিনিটের মধ্যে শুরু করব। এই 2 আর 3 দুইটা প্যাসেজ আমরা অন্তত পড়বো আজকে। আর কালকে ক্লাস রাত 9টায় স্মার্ট বোর্ডে গ্রামার। আগামী কালকে ক্লাস রাত 9টায় স্মার্ট বোর্ডে টপিক হচ্ছে গ্রামার, ঠিক আছে? ভাইয়াপুরা, সবাই কি বই বের করেছো? বইতে পেয়েছো সবাই? ইউনিট 9 লেসন 2 151 পৃষ্ঠা। এখন এইটা আর এর পরে একটা প্যাসেজ আছে লেসন 3 তে, দ্য স্টোরি অফ শিল্পী। তো দ্য স্টোরি অফ শিল্পী এবছর পরীক্ষাতে আসছে। আমি তোমাদের গত ক্লাসেও বলেছিলাম অ্যাডোলেসেন্স, বয়স সন্ধিকাল এমন একটা ইউনিট যেখান থেকে প্রত্যেক বছর বোর্ডে প্রশ্ন পাবা। হয় এই ইউনিট 9 এর লেসন 1 আসবে, না হয় 2 আসবে, না হয় 3 আসবে। তো এবছর 2 আর 3 আসছে। এই যে এখন যেটা পড়াবো এটাও আসছে, আর এর পরে যেটা পড়াবো দ্য স্টোরি অফ শিল্পী ওইটাও আসছে। দুইটাই একদম হুবহু কমন আমাদের সাজেশন থেকে, এবং আমরা ক্লাসে পড়াইছি, পড়ানোর সময় বারবার বলছি। মানে অ্যাডোলেসেন্স মানে বয়স সন্ধিকাল। তো তোমরা এই অ্যাডোলেসেন্স এর মধ্যে পড়ো, তোমরা এইচএসসি পরীক্ষার্থীরা, তোমরাই এই অ্যাডোলেসেন্স এর মধ্যে পড়ো, বয়স সন্ধিকাল চলছে তোমাদের। তো এইটা থেকে প্রত্যেক বছর বোর্ডে প্রশ্ন আসবেই। আমি কি কথাগুলো বুঝাইতে পারছি তোমাদেরকে? এম আই ক্লিয়ার ভাইয়াপুরা? ক্লিয়ার? ওকে, এখন আসো। আর কালকের ক্লাস, কালকে শনিবার, তোমাদের ক্লাসের রুটিনটা একটু বলে দিই। শনি, সোম, বুধ, শুক্র রাত 9টা। শনি, সোম, বুধ, শুক্র রাত 9টা, ঠিক আছে? তো চলো আমরা শুরু করি। সো ফার্স্টে অ্যাডোলেসেন্স এন্ড সাম রিলেটেড প্রবলেমস ইন বাংলাদেশ। তো বয়স সন্ধিকাল এবং বয়স সন্ধিকাল সম্পর্কিত কিছু প্রবলেমস, বয়স সন্ধিকাল সংক্রান্ত কিছু সমস্যা কোথায়? ইন বাংলাদেশ, বাংলাদেশে। তো অ্যাডোলেসেন্স এন্ড সাম রিলেটেড প্রবলেমস ইন বাংলাদেশ, বয়স সন্ধিকাল এবং ওই রিলেটেড কিছু সমস্যা নিয়ে। এখন বয়স সন্ধিকাল এবং এই রিলেটেড কি কি সমস্যা আমাদেরকে এখানে দেখাচ্ছে আমরা যদি একটু খেয়াল করি। সবাই একটু দেখো এখানে। প্রথমে দেখাচ্ছে একটা মেয়ে, মানে অল্প বয়স, বাল্য বিবাহ হয়েছে এবং তার কোলে একটা বাচ্চা। এরপরে আমরা দেখতেছি একটা কিশোর বা কিশোরী, সে ধূমপান করতেছে, ঠিক আছে, সিগারেট খাচ্ছে। এরপরেরটা আমরা দেখতেছি কিছু মাদক দ্রব্য, যেমন একটা হচ্ছে মদের বোতল এবং আরেকটা হচ্ছে বিভিন্ন ওষুধ, বড়ি, এই টাইপের, হ্যাঁ, মানে মাদককে বোঝাচ্ছে। এই যে দেখতেছি একটা অপুষ্টির শিকার মা এবং অপুষ্টির শিকার একটা শিশু, যে অসুস্থ, তার হাতে স্যালাইন দিচ্ছে বা ক্যানোলা লাগানো। একটা অপুষ্টির শিকার মা এবং তার সন্তান। আর এখানে আরেকটা ছবি দেখা যাচ্ছে, যেখানে দেখাচ্ছে খুবই অল্প বয়সী একটা মেয়ের বিয়ে হচ্ছে এবং সে একটু কান্নারত অবস্থাতে, বা একটু বোঝা যাচ্ছে যে খুবই অল্প বয়সে কোন একটা মেয়ের বিয়ে হচ্ছে, মানে বাল্য বিবাহকে নির্দেশ করে। তো এই চিত্রগুলা বা ছবিগুলা কি বোঝা গেছে? তোমরা ছবিগুলা বা চিত্রগুলা কি বুঝতে পারছো? এটা কি বোঝায় বলতো? এই ছবিগুলার মাধ্যমে দেখাচ্ছে বাংলাদেশে বয়স সন্ধিকাল সম্পর্কিত সমস্যাগুলো। এই ছবিগুলোর মাধ্যমে কি দেখাচ্ছে? বাংলাদেশে বয়স সন্ধিকাল সম্পর্কিত সমস্যাগুলোকে চিত্রায়িত করাইছে। এইগুলোর মধ্যে দিয়া।
এখন আমরা একটু সবাই খেয়াল করি। সো মাদক, বাল্যবিবাহ, অপুষ্টির শিকার, সিগারেট, ধূমপান, এই জিনিসগুলোকে দেখাইছে সমস্যা হিসেবে। এটা খুবই খুবই ইম্পর্টেন্ট প্যাসেজ, তোমরা 5 স্টার দিয়ে রাখতে পারো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্যাসেজ। সো লেটস গেট স্টার্টেড। এখন তোমাদের ক্লাসের রুটিনটা আমি আরেকবার বলে দিই। শনি, সোম, বুধ, শুক্র রাত 9টায়। আগামীকাল শনিবার স্মার্ট বোর্ডে ক্লাস হবে এবং ক্লাসটা গ্রামারের। আগামীকাল গ্রামারের ক্লাসে যাব আমরা। ওকে, এক সপ্তাহ ফার্স্ট পেপার, এক সপ্তাহ সেকেন্ড পেপার, এক সপ্তাহ ফার্স্ট পেপার, এক সপ্তাহ সেকেন্ড পেপার। অ্যাডোলেসেন্স এন্ড দেখো, অ্যাডোলেসেন্স মানে বয়ঃসন্ধিকাল। এই যে শব্দটা অ্যাডোলেসেন্স মানে বয়ঃসন্ধিকাল, আর বয়ঃসন্ধিকাল চলছে যাদের, তাদের বলা হয় অ্যাডোলেসেন্ট। হ্যাঁ, অ্যাডোলেসেন্স মানে বয়ঃসন্ধিকাল, আর অ্যাডোলেসেন্ট মানে বয়ঃসন্ধিকাল চলছে যাদের। কারা কারা? তাদেরকে কি বলে? কিশোর বা কিশোরী। যাদের বয়ঃসন্ধিকাল চলছে তাদের কি বলা হয়? কিশোর বা কিশোরী। তো অ্যাডোলেসেন্টস কনস্টিটিউট, বয়ঃসন্ধিকাল কনস্টিটিউট গঠন করে, এ নেশনস একটা জাতির কোর রিসোর্স, মূল অংশটাকে গঠন করে, মূল উৎসটাকে গঠন করে, ফর ন্যাশনাল রিনিউয়াল জাতীয় নবায়নের ক্ষেত্রে, এন্ড গ্রোথ এবং জাতীয় বৃদ্ধির ক্ষেত্রে। এখন অ্যাডোলেসেন্সটা, কিশোর কিশোরীরা কনস্টিটিউট মানে গঠন করা, ফর্ম করা, মেক করা। তো কিশোর কিশোরীরা গঠন করে একটা জাতির কোর মানে মূল, রিসোর্স মানে মূল উৎস, মূল জায়গাটা তারা গঠন করে। কিসের জন্য? ফর ন্যাশনাল রিনিউয়াল জাতীয় নবায়নের জন্য, এন্ড গ্রোথ এবং জাতীয় বৃদ্ধি বা উন্নয়নের জন্য। এখন নবায়ন বলতে কি বোঝায়, ন্যাশনাল রিনিউয়াল বলতে কি বোঝায়? আচ্ছা, 60 এবং 70 80-র উপরে যারা বয়স, 60-এর উপরে যারা বয়স, এরা প্রত্যেক বছর মৃত্যুবরণ করতে থাকে, প্রত্যেক বছর, প্রত্যেক দিন মানুষ মরতে থাকে, মুরব্বীরা। এখন এই জায়গাগুলো জনসংখ্যা তো কমতে থাকে, তো ওই জনসংখ্যাটা নবায়ন করে কে? নতুন করে ওইটা আবার পূরণ করে কে? এই যে আজকে যারা ইয়াং তারা। মানে পৃথিবীর বয়স্করা একদিক দিয়ে মানে মারা যেতে থাকে, আর এই নতুনরা সেই জায়গাগুলো পূরণ করতে থাকে, তাই না? সো অ্যাডোলেসেন্স ইজ এ পিরিয়ড ইন লাইফ, বয়স সন্ধিকাল জীবনের একটা অধ্যায়, একটা পিরিয়ড, হোয়েন যখন ট্রানজিশন একটা রূপান্তর ঘটে, ফ্রম চাইল্ডহুড শৈশব থেকে অ্যাডাল্টহুড প্রাপ্ত বয়সের দিকে। তো অ্যাডোলেসেন্স জীবনের একটা পিরিয়ড যখন মানুষের ট্রানজিশন ঘটে, রূপান্তর ঘটে। কিসের রূপান্তর ঘটে? ফ্রম চাইল্ডহুড টু অ্যাডাল্টহুড, যখন মানুষ শৈশব থেকে অ্যাডাল্টহুড প্রাপ্ত বয়সের দিকে টেক প্লেস মানে ঘটা, এই ট্রানজিশনটা রূপান্তরটা ঘটে থাকে। ট্রানজিশন একটা নাউন, টেক প্লেস মানে ঘটা। তো এন্ড এবং বিহেভিয়ার্স এন্ড লাইফস্টাইল, এবং ছেলে মেয়েদের আচার আচরণ। হ্যালো, বিহেভিয়ার্স এন্ড লাইফস্টাইল, বিহেভিয়ার মানে আচার আচরণ, আর লাইফস্টাইল জীবন শৈলী। লাইফস্টাইলের বাংলা কি? জীবন শৈলী, জীবন আচরণ, আর শেপ একটা আকৃতি পেয়ে যায়। ঠিক আছে, তো এই শৈশব থেকে প্রাপ্ত বয়সে রূপান্তরের একটা সময় হচ্ছে বয়ঃসন্ধিকাল, এবং এই বয়ঃসন্ধিকালে ছেলে মেয়েদের আচার আচরণ, তার বিহেভিয়ার, তার আচরণ কেমন হবে, এন্ড লাইফস্টাইল এবং তার জীবনশৈলী কেমন হবে, আর শেপ সেটা একটা আকৃতি পেয়ে যায়। তো অ্যাকর্ডিং টু দা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু এর মতে, অ্যাডোলেসেন্স ইজ দ্য পিরিয়ড, বয়ঃসন্ধিকাল একটা অধ্যায়, হুইচ শেপস যেটা আকৃতি দিয়ে যায়, দ্য ফিউচার অফ গার্লস এন্ড বয়েজ লাইফস, ছেলে এবং মেয়েদের ভবিষ্যতের একটা আকৃতি দিয়ে যায়। তো এই হু এর মতে, বিশ্ব স্বাস্থ্য সংস্থা, জাতিসংঘের স্বাস্থ্য সংস্থা যেটা, তো তারা মনে করে, এই সংজ্ঞাটা কিন্তু লাগবে, যে অ্যাডোলেসেন্স ইজ দ্য পিরিয়ড, বয়ঃসন্ধিকাল হচ্ছে জীবনের ওই অধ্যায়টা, ওই সময়টুকু, ওই পিরিয়ডটা, হুইচ যেটা শেপস আকৃতি দিয়ে যায়, দ্য ফিউচার ভবিষ্যতের, কিসের ভবিষ্যতে? অফ গার্লস এন্ড বয়েজ লাইফস, মেয়ে এবং ছেলেদের ভবিষ্যৎটা কেমন হবে তার একটা আকৃতি দিয়ে যায় এই বয়ঃসন্ধিকাল। দেয়ার আর 28 মিলিয়ন অ্যাডোলেসেন্স ইন বাংলাদেশ, বাংলাদেশে 28 মিলিয়ন কিশোর কিশোরী রয়েছে। 13.7 মিলিয়ন অফ দেম আর গার্লস, তাদের মধ্যে 13.7 মিলিয়ন মেয়ে, এন্ড 14.3 মিলিয়ন বয়েজ, এবং 14.3 মিলিয়ন হচ্ছে বয়েজ। ছেলেদের সংখ্যা একটু বা কিশোরদের সংখ্যা একটু বেশি। তো টোটাল 28 মিলিয়নের কথা বলা হয়েছে। এখন এইটা অনেক পুরনো হিসাব, ঠিক আছে, এটা প্রায় আজকে থেকে আরো 8 থেকে 10 বছর আগের হিসাব, বর্তমান সময় আরো চেঞ্জ হয়েছে, কিন্তু বইতে আরো ভাবে আপডেট করে না সরকার। ওকে, দ্য সিচুয়েশন অফ অ্যাডোলেসেন্স গার্লস, তোমরা তোমাদের বইতে পাচ্ছ?
তোমরা বইতে পাইছো, কোনো সমস্যা নাই তো? জি না ভাইয়া। দেখো তোমাদের ক্লাস রুটিন শনি সোম বুধ শুক্র রাত 9টা, কালকে ক্লাস আছে রাত 9টা, স্মার্ট বোর্ড। দ্য সিচুয়েশন, লাস্টে শব্দের শেষে যদি টিআইওএন থাকে সেটা নাউন হয়, যেমন সিচুয়েশন, কানেকশন, কমিউনিকেশন, ট্রানজিশন, প্রোটেকশন, ঠিক আছে, কন্ডেমনেশন, যত ধরনের টিআইওএন আছে, কানেকশন, কমিউনিকেশন, সিচুয়েশন, পজিশন, ইম্পোজিশন, তারপরে হচ্ছে ট্রানজিশন, এসআইওএন টিআইওএন দিয়ে যত শব্দ আছে সবই নাউন। তো দ্য সিচুয়েশন অফ অ্যাডোলেসেন্স গার্লস, বাংলাদেশে কিশোরী মেয়েদের অবস্থা। দেখো দ্য সিচুয়েশন অবস্থা অফ অ্যাডোলেসেন্ট গার্লস কিশোরী মেয়েদের ইন বাংলাদেশ, বাংলাদেশে ইজ ক্যারেক্টারাইজড বৈশিষ্ট্যপূর্ণ কিসের দ্বারা? বাই ইনইকুয়ালিটি বৈষম্যের দ্বারা, অ্যান্ড সাবঅর্ডিনেশন এবং অধীনত্বের দ্বারা। তো বাংলাদেশে কিশোরী মেয়েদের অবস্থা খুব একটা ভালো না। তাদের মধ্যে কেমন বৈশিষ্ট্য দেখা যায়? বাংলাদেশে কিশোরী মেয়েদের অবস্থা কেমন বৈশিষ্ট্যপূর্ণ? তারা ইনইকুয়ালিটি বৈষম্যের শিকার, ইনইকুয়ালিটির শিকার। ইকুয়ালিটি মানে সাম্য, ইনইকুয়ালিটি মানে বৈষম্য, এন্ড সাবঅর্ডিনেশন, এই সাবঅর্ডিনেশন একটা নাউন, মানে অধীনত্বের শিকার। উইদিন দ্য ফ্যামিলি, পরিবারের মধ্যে, এন্ড সোসাইটি এবং সমাজের মধ্যে। তো বাংলাদেশের মেয়েরা পরিবার এবং সমাজের কাছে ইনইকুয়ালিটি বৈষম্য এবং সাবঅর্ডিনেশন অধীনত্বের শিকার। এটা হচ্ছে বাংলাদেশের কিশোরী মেয়েদের অবস্থা। দিস ইনইকুয়ালিটি, এই বৈষম্য, লিডস টু নিয়ে যায়, লিড থেকে লিডার শব্দটা আসছে, লিড মানে নেতৃত্ব দেয়া। তো এই বৈষম্যটা নেতৃত্ব দিয়ে নিয়ে যায় তাদেরকে ওয়াইড স্প্রেড প্র্যাকটিস, ব্যাপক চর্চার, অফ চাইল্ড ম্যারেজ, বাল্য বিবাহের। তো ওয়াইড স্প্রেড মানে কি? ব্যাপক, প্র্যাকটিস মানে চর্চা। তো এই ইনইকুয়ালিটি বৈষম্যটাই ব্যাপক চর্চার দিকে নিয়ে যায় মেয়েদেরকে। তারা কিসের শিকার হয়? চাইল্ড ম্যারেজ, বাল্য বিবাহের। এরপরে কি? মার্জিনালাইজেশন মানে কোণঠাসা হয়ে পড়া। মার্জিনালাইজেশন মানে কি? কোণঠাসা হয়ে পড়া। অর এক্সক্লুশন ফ্রম হেলথ, শারীরিকভাবে বিপর্যয় ঘটা। এক্সক্লুশন ফ্রম হেলথ মানে শারীরিক বিপর্যয়, শারীরিকভাবে তারা বিপর্যস্ত হয়। আচ্ছা, এডুকেশন এন্ড ইকোনমিক অপরচুনিটিস, শিক্ষার এবং বিভিন্ন ইকোনমিক অর্থনৈতিক অপরচুনিটিস গুলা, সুযোগ সুবিধাগুলা তারা হারায়। এন্ড ভালনারেবিলিটি, এবং তারা দুর্বল হয়ে পড়ে টু ভায়োলেন্স, সহিংসতার কাছে, মারামারির শিকার হয় জামাইদের দ্বারা, হাজবেন্ডের দ্বারা। এন্ড সেক্সুয়াল অ্যাবিউস, এবং যৌন অপব্যবহারেরও তারা শিকার হয়। ঠিক আছে, যৌন অপব্যবহারের তারা শিকার হয়। তো এই যে যে বৈষম্যটা, এটা নিয়ে যায় ব্যাপক হারে বাল্য বিবাহের দিকে, কোণঠাসা হয়ে পড়ে মেয়েরা, মার্জিনালাইজেশন মানে চাপা অনুভব করে, কোণঠাসা হয়ে পড়ে। এক্সক্লুশন ফ্রম হেলথ, শারীরিকভাবে বিপর্জন হয়। এক্সক্লুশন মানে বর্জন, মানে হেলথ, শারীরিক দিক থেকে তারা বিভিন্ন ধরনের বিপর্যস্তের শিকার হয়। এডুকেশন, শিক্ষা এবং অর্থনৈতিক, ইকোনমিক অপরচুনিটি, সুযোগ সুবিধাগুলো হারায়, অপরচুনিটি মানে সুযোগ সুবিধা। এবং ভালনারেবিলিটি টু ভায়োলেন্স, তারা সহিংসতার শিকার হয়, এবং সেক্সুয়াল অ্যাবিউজ, যৌন অপব্যবহারের। ক্লিয়ার না? ক্লিয়ার না? বোঝা যাচ্ছে ভাইয়া পুরা, না বোঝা যাচ্ছে না? ক্লিয়ার? এটা খুবই খুবই ইম্পর্টেন্ট প্যাসেজ। এটা যে এই পর্যন্ত কতবার আসছে বোর্ডে তার শেষ নাই, আবারও আসবে, কারণ এটা বয়ঃসন্ধিকাল নিয়ে, এটা আবারও আসবে। আচ্ছা, ইন বাংলাদেশ, বাংলাদেশে দ্য লিগাল এজ অফ ম্যারেজ, বিয়ের বৈধ বয়স ইজ 18 ফর গার্লস, 18 বছর মেয়েদের জন্য, এন্ড 21 ফর বয়েজ, এবং ছেলেদের জন্য 21। এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে 2017 সালে সাধারণ জ্ঞানে এসেছিল যে বাংলাদেশে ছেলে এবং মেয়েদের বিয়ের বৈধ বয়স কত। তো বলো ছেলেদের কত এবং মেয়েদের কত বলো তো? ছেলেদের মেয়েদের 18, ছেলেদের 21। এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে সাধারণ জ্ঞানে এসেছিল। তো এখানে কিন্তু 1 মার্ক কমন, এই যে 1 মার্ক কিন্তু কমন, সেটা খেয়াল করতে হবে পড়ার সময়। তো মেয়েদের হচ্ছে 18 এবং ছেলেদের হচ্ছে 21 বছর বয়স বৈধ বিয়ের জন্য বাংলাদেশে। এর কমে যে বিয়ে করলে সেটা বাল্য বিবাহ বা অবৈধ বিবাহ, ঠিক আছে। হাউএভার, যাই হোক, এখন বিয়ের বৈধ বয়স মেয়েদের 18, ছেলেদের 21 হলেও, হাউএভার, যাই হোক, 33% অফ অ্যাডোলেসেন্স গার্লস, 33% কিশোরী মেয়েরা আর ম্যারিড বিফোর দ্য এজ অফ 15, 15 বছর বয়সের আগেই তাদের বিয়ে হয়ে যায়। এখন যেখানে 18 বছর হচ্ছে মেয়েদের বিয়ের বৈধ বয়স, সেখানে বাংলাদেশে 33% মেয়ের বিয়ে হয়ে যায় 15 বছর বয়স হওয়ার আগে। 33% মেয়েরই বিয়ে হয়ে যায় 15 বছর বয়স হওয়ার আগে।
অ্যান্ড 60% বিকাম মাদার্স, এবং 60% মা হয়ে যায় বাই দ্য এজ অফ 19, 19 বছর বয়সের আগে, এবং 60%ই মা হয়ে যায় তাদের মধ্যে। যেখানে বিয়ের বৈধ বয়স 18, সেখানে 19 বছর বয়সের আগেই 60% মেয়েরা যাদের বিয়ে হয় তারা মা হয়ে যায়। তো রিসার্চ ফাইন্ডস দ্যাট, গবেষণায় দেখা গেছে যে অ্যাডোলেসেন্টস উইথ হায়ার লেভেল অফ এডুকেশন, যেসব কিশোরী মেয়েরা উইথ হায়ার লেভেল অফ এডুকেশন, উচ্চ শিক্ষা লাভ করে, মানে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছে, অ্যান্ড ফ্রম বা কলেজে মানে অনার্স মাস্টার্স করেছে, এই ধরনের হায়ার লেভেল অফ হায়ার এডুকেশন বলতে অনার্স কে বোঝায়। তো এখন তুমি ভার্সিটি থেকে করো, প্রাইভেট পাবলিক ইউনিভার্সিটি থেকে করো বা ন্যাশনাল থেকে করো, যেখান থেকেই করো, তো গবেষণায় দেখা গেছে যে অ্যাডোলেসেন্স, কিশোরী মেয়েরা উইথ হায়ার লেভেল অফ এডুকেশন, যাদের উচ্চ শিক্ষা আছে, অ্যান্ড ফ্রম মোর অ্যাফ্লুয়েন্ট ফ্যামিলিজ, এবং যারা আরো প্রভাবশালী পরিবারের, টেন্ড টু ম্যারি অ্যাট এ লেটার এজ, তারা আর একটু দেরিতে বিয়ে করে। তো যেসব কিশোরী মেয়েরা উচ্চ শিক্ষা লাভ করে এবং যারা অ্যাফ্লুয়েন্ট ফ্যামিলিজ, প্রভাবশালী বা ধনী পরিবারের, অ্যাফ্লুয়েন্ট ফ্যামিলিজ মানে প্রভাবশালী পরিবারের, টেন্ড টু ম্যারি, টেন্ড টু তাদের মধ্যে একটা প্রবণতা আছে, একটা চেষ্টা দেখা যায়, ম্যারি করে অ্যাট এ লেটার এজ, একটু পরবর্তী বয়সে গিয়ে বা একটু দেরিতে, তারা একটু দেরিতে যে বিয়ে করে যারা উচ্চশিক্ষা লাভ করে এবং অ্যাফ্লুয়েন্ট ফ্যামিলিজ, অ্যাফ্লুয়েন্ট মানে প্রভাবশালী পরিবারের। বয়েজ হাউএভার, কিন্তু ছেলেরা যাই হোক, বিকাম রেডি ফর ম্যারেজ, বিয়ের জন্য প্রস্তুত হয়ে যায়, অনলি আফটার সেভারাল ইয়ার্স অফ অ্যাডোলেসেন্স, বয়স সন্ধিকালের অল্প কয়েক বছর পরেই, অ্যান্ড ইয়াং অ্যাডাল্টহুড, এবং প্রাপ্ত বয়সের একদম শুরুতে। ইয়াং অ্যাডাল্টহুড মানে 18, 19, 20 বছরকে বোঝায়, মানে ছেলেরা 19-20 গেলেই তারা বিয়ের জন্য প্রস্তুত হয়ে যেতে পারে। তো বলতেছে যে মেয়েদের অবস্থা এরকম হলেও ছেলেরা যাই হোক রেডি ফর ম্যারেজ, বিয়ের জন্য প্রস্তুত হয়ে যায় অনলি আফটার সেভারাল ইয়ার্স অফ অ্যাডোলেসেন্স, বয়স সন্ধিকালের কয়েক বছর পরে, 20-21 বছর হতে হতেই তারা ইয়াং অ্যাডাল্টহুড, অ্যাডাল্টহুড মানে শুরু হয়, প্রাপ্ত বয়স শুরু হয় 18 থেকে, তো অ্যাডাল্ট প্রাপ্ত বয়সের একদম ইয়াং পর্যায়ে মানে 21, 20, 22 বছরে তারা বিয়ের জন্য প্রস্তুত হয়ে যায়। এরপরে দেখো, when a girls get married, যখন একটা মেয়ের বিয়ে হয়, she usually drops out of school, সে স্কুল থেকে ঝরে পড়ে। যখন একটা মেয়ের বিয়ে হয় অল্প বয়সে, বাল্য বয়সে, সে স্কুল থেকে ঝরে পড়ে, and begins full time work, এবং সে পুরোদস্তুর কাজ শুরু করে in her in-laws household, তার শ্বশুর বাড়িতে। in-laws মানে শ্বশুর বাড়ি, in-laws household মানে শ্বশুর বাড়িতে সে পুরোদস্তুর, তাকে কাজ করতে হয় পুরোদস্তুর। তো ইন দা in-laws house, শ্বশুর বাড়িতে সে is marginalized, সে কোণঠাসা। এখন একটা অল্প বয়সী মেয়ে যখন শ্বশুর বাড়িতে যায়, সে আসলে বুঝে উঠতে পারে না যে সে কি রেখে কি করবে, কোন কাজটা করা রাইট, কোন কাজটা করা রং। সো অনেক ক্ষেত্রে তারা কি হয়, তারা কনফিউজড হয়ে পড়ে, ঠিক আছে। তো এই কারণে শ্বশুর বাড়িতে সে ইজ মার্জিনালাইজড, সে কোণঠাসা হয়ে পড়ে, ঠিক আছে। তো সে বিকামস ভালনারেবল, সে শিকার হয় কিসের, টু অল ফর্মস অফ অ্যাবিউজ, সকল ধরনের অপব্যবহারের। সে কোণঠাসা হয়ে পড়ে, একটা অল্প বয়সী মেয়ে, তার অতটা জ্ঞান নাই সংসার চালানোর মতো, তো একটু সে কোণঠাসা ফিল করে। এরপরে দেখো, সে বিকামস ভালনারেবল টু অল ফর্মস অফ অ্যাবিউজ, সে সকল ধরনের অপব্যবহারের শিকার হয়, ইনক্লুডিং ডাউরি রিলেটেড ভায়োলেন্স, যার মধ্যে আছে যৌতুক সংশ্লিষ্ট সহিংসতা। সে অনেক মায়ের ধরের শিকার হয়, যার মধ্যে আছে ডাউরি রিলেটেড, যৌতুক রিলেটেড ভায়োলেন্স, সহিংসতাও। ইন বাংলাদেশ, বাংলাদেশে ইট ইজ স্টিল কমন, এটা এখন একটা সাধারণ বিষয় ফর এ ব্রাইডস ফ্যামিলি, একটা কনের পরিবারের জন্য টু পে ডাউরি, যৌতুক প্রদান করা। তো বাংলাদেশে এটা এখনো একটা সাধারণ ব্যাপার, কনের পরিবারের জন্য যৌতুক প্রদান করা, এটা এখন একটা নর্মাল প্র্যাকটিস। ডিসপাইট দ্য প্র্যাকটিস বিং ইলিগাল, এই প্র্যাকটিসটা, এই চর্চাটা, যৌতুক দেয় এখনো কনের পরিবারের জন্য আমাদের দেশে একটা সাধারণ বিষয়। তো ডিসপাইট দ্য প্র্যাকটিস বিং ইলিগাল, যদিও এই চর্চাটা কি ইলেগাল, অবৈধ। তো ডাউরি ডিমান্ডস ক্যান অলসো কন্টিনিউ, যৌতুকের দাবি আবারও চলতে পারে, আফটার দ্য ওয়েডিং, বিয়ের পরেও। তো ডাউরি ডিমান্ডস ক্যান অলসো কন্টিনিউ আফটার দ্য ওয়েডিং, অনেক ক্ষেত্রে বিয়ের পরেও যৌতুকের দাবি কন্টিনিউ হয়, চলতে থাকে, চলমান থাকে, অনেকে বিয়ের পরেও যৌতুক দাবি করে। তো ফর অ্যান অ্যাডোলেসেন্স ব্রাইড, একটা কিশোরী কনের জন্য, একটা কিশোরী মেয়ে যার বিয়ে হয়েছে, অ্যাডোলেসেন্স ব্রাইড, ব্রাইড মানে কনে, মানে বউকে বোঝায়। তো একটা কিশোরী কনে, ইভেন ইফ হার ইন লজ আর সাপোর্টিভ, তার শ্বশুর বাড়ির লোকজন যদি সাপোর্টিভ হয়, সহায়ক হয়, দেয়ার আর সিগনিফিকেন্ট হেলথ রিস্ক, তারপরেও মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি থাকে,
ইন টার্মস অফ প্রেগনেন্সি, গর্ভধারণের ক্ষেত্রে, অ্যান্ড চাইল্ড বার্থ, এবং সন্তান জন্মদানের ক্ষেত্রে। ঠিক আছে, একটা কিশোরী মেয়ে তার শ্বশুরবাড়ির লোকজন যদি সাপোর্টিভ হয়, ভালো হয়, তারপরও সিগনিফিকেন্ট হেলথ রিস্ক থাকে, মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি থাকে। কখন? ইন টার্মস অফ প্রেগনেন্সি, গর্ভধারণের ক্ষেত্রে, অ্যান্ড চাইল্ড বার্থ, এবং সন্তান জন্মদানের ক্ষেত্রে, কারণ তার বয়স কম। দ্য মেজরিটি অফ সিগনিফিকেন্ট মানে তাৎপর্যপূর্ণ, উল্লেখযোগ্য বা তাৎপর্যপূর্ণ স্বাস্থ্য ঝুঁকি থাকে। দ্য মেজরিটি অফ অ্যাডোলেসেন্স ব্রাইডস, বেশিরভাগ কিশোরী মেয়েরা, অ্যান্ড দেয়ার ফ্যামিলিস, এবং তাদের পরিবার, আর আনইনফর্মড, অজ্ঞাত, অর ইনসাফিসিয়েন্টলি ইনফর্মড, অথবা অপর্যাপ্ত ভাবে জ্ঞাত বা অপর্যাপ্ত ভাবে তাদের কাছে তথ্য আছে অ্যাবাউট রিপ্রোডাক্টিভ হেলথ, প্রজননকালীন স্বাস্থ্য নিয়ে, অ্যান্ড কন্ট্রাসেপশন, এবং গর্ভনিরোধ নিয়ে। তো মেজরিটি, বেশিরভাগ কিশোরী কনেরা, অ্যান্ড দেয়ার ফ্যামিলিজ, এবং তাদের পরিবার, আর আনইনফর্মড, অজ্ঞাত মানে তারা জানে না, আর অথবা ইনসাফিসিয়েন্টলি ইনফর্মড, অথবা সামান্য জানে বা ইনসাফিসিয়েন্ট, অপর্যাপ্ত ভাবে জানে, মেজরিটি পরিবার, বেশিরভাগ ফ্যামিলি, অ্যাবাউট রিপ্রোডাক্টিভ হেলথ, প্রজননকালীন স্বাস্থ্য নিয়ে, অ্যান্ড কন্ট্রাসেপশন, এবং গর্ভধারণ, গর্ভনিরোধ বলে এটাকে, গর্ভনিরোধ নিয়ে কন্ট্রাসেপশন বলে, গর্ভনিরোধ। তো বেশিরভাগ ফ্যামিলি এটা জানে না। এছাড়াও দা ম্যাটারনাল মর্টালিটি রেট, মাতৃমৃত্যুর হার, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট প্যাসেজ বাই দ্য ওয়ে। ম্যাটারনাল মর্টালিটি রেট মানে কি? মাতৃমৃত্যুর হার। মাতৃমৃত্যুর হার কি? সন্তান জন্ম দিতে গিয়ে যখন মায়েদের মৃত্যু হয় তাকে ম্যাটারনাল মর্টালিটি বলে। তো দা ম্যাটারনাল মর্টালিটি রেট, মাতৃমৃত্যুর হার ফর অ্যাডোলেসেন্টস, কিশোর কিশোরীদের জন্য, ইজ এ ডাবল দা ন্যাশনাল রেট, সেটা জাতীয় হারের দ্বিগুণ। ঠিক আছে, ম্যাটারনাল মর্টালিটি রেট কিশোর কিশোরীদের মানে যখন কিশোরী মেয়েরা, অল্প বয়সী মেয়েরা সন্তান জন্মদান করতে চায়, তো প্রাপ্তবয়স্ক একটা মা, মনে করো যার বয়স 22 বা 24 বছরের একটা মা, 24 বছরের একটা মেয়ে যদি সন্তান জন্মদান করতে যায়, তো 100 জনে যদি তারা 5 জন মারা যায়, কিশোরী মেয়েদের ক্ষেত্রে সেটা ডাবল, তারা 10 জন মারা যায় সন্তান জন্মদান করতে গিয়ে। কিশোরী মেয়েদের মৃত্যুর হার ডাবল দ্য ন্যাশনাল রেট, জাতীয় মৃত্যু হারের দ্বিগুণ। মানে জাতীয় পর্যায়ে প্রাপ্তবয়স্ক মায়েরা যদি 100 জন সন্তান জন্ম দিতে গিয়ে 5 জন মা মারা যায়, কিশোরীরা যারা সন্তান জন্মদান করতে যায় তারা ডাবল মারা যায়। মানে 100 জনে যদি 5 জন হয়, এরা 10 জন মারা যায়। কিশোরী মেয়েদের ক্ষেত্রে সেটা 10। ঠিক আছে, ডাবল। প্রাপ্তবয়স্ক মায়েদের চেয়ে তারা ডাবল হারে মৃত্যুবরণ করে, আল্লাহ মাফ করুক। when adolescent girls are pulled out of school, যখন কিশোরী মেয়েরা স্কুল থেকে ঝরে পড়ে, either for marriage, বিয়ের জন্য হোক, or work, অথবা কাজের জন্য হোক, they often lose their mobility, তারা তাদের গতিশীলতা বা চঞ্চলতাটা হারায়। মোবাইলিটি, গতিশীলতা বা চঞ্চলতা। বিয়ের আগে একটা মেয়ে যেভাবে চলাফেরা করতে পারে, বিয়ের পরে তার শ্বশুর বাড়ি থাকে, কোথাও একটা যেতে গেলে অনুমতি নিয়ে যেতে হয়, তো তাদের স্বাভাবিক জীবনের যে গতিশীলতাটা, দে অফেন লুজ দেয়ার মোবাইলিটি, সেই গতিশীলতাটা তারা হারায়। ডিয়ার ফ্রেন্ডস, তাদের বন্ধুরা, অ্যান্ড সোশ্যাল স্ট্যাটাস, এবং তাদের সোশ্যাল স্ট্যাটাসও তারা হারায়, তারা তাদের বন্ধুদেরকেও হারায় বিয়ের পরে, এবং সোশ্যাল স্ট্যাটাস, সামাজিক যে মর্যাদাটা সেটাও তারা হারায়, এই কথা বলতেছে। দ্য ল্যাক অফ মোবাইলিটি, তো গতিশীলতা, চঞ্চলতা, চলাফেরার অভাবে, এবং অ্যাডোলেসেন্স গার্লস, কিশোর কিশোরীদের মধ্যে চলাফেরা, মানে কিশোরী মেয়েরা যখন চলাফেরা করতে পারে না, ল্যাক অফ মানে অভাব, তো চলাফেরার অভাবে এই জিনিসটা অলসো কার্টেলস দেয়ার ইকোনমিক অ্যান্ড নন ফর্মাল এডুকেশনাল অপরচুনিটিস, এটা কার্টেলস মানে সংকুচিত করে দেয়, ছোট করে দেয়। তো যেহেতু তাদের গতিশীলতা থাকে না বিয়ের পরে, এই কারণে এই জিনিসটা, এই চলাফেরার অভাবটা কার্টেল মানে সংকুচিত করা, কমিয়ে দেয় তাদের ইকোনমিক, অর্থনৈতিক, এবং নন ফর্মাল এডুকেশনাল অপরচুনিটিস, এবং অনানুষ্ঠানিক শিক্ষার সুযোগ সুবিধাকে। অ্যান্ড নন ফর্মাল, অনানুষ্ঠানিক এডুকেশনাল অপরচুনিটি, অনানুষ্ঠানিক যে শিক্ষার সুযোগ সুবিধা এবং অর্থনৈতিক সুযোগ সুবিধা, সেটাকে সংকুচিত করে দেয়। বাসা থেকে বের হতে না পারলে এই সুযোগ সুবিধাগুলো অনেক ক্ষেত্রে অনেকের হাতছাড়া হয়। তো মোর ওভার, এছাড়াও দে ল্যাক ইনফরমেশন, তাদের মধ্যে তথ্যের অভাব থাকে, তাদের মধ্যে কি? তথ্যের অভাব থাকে অ্যাবাউট হেলথ ইস্যুস, স্বাস্থ্য সম্পর্কিত বিষয়গুলো নিয়ে। তো অ্যাকর্ডিং টু এ স্টাডি, একটা গবেষণায় দেখা গেছে যে অনলি অ্যাবাউট 3 in 5 অ্যাডোলেসেন্টস, 5 জনের মধ্যে 3 জন কিশোর কিশোরী হ্যাভ ইভেন হার্ড অফ এইচআইভি, তারা এইচআইভি রোগের নাম শুনেছে, বাকিরা শুনেও নাই।
একটা গবেষণায় দেখা গেছে যে 5 জন কিশোর কিশোরীদের মধ্যে 3 জন শুধুমাত্র এইচআইভির নাম শুনেছে। এইচআইভি কি? হিউম্যান ইমিউনোডেফিসিয়েন্সি ভাইরাস। তো এইচআইভি এর কোনো চিকিৎসা নাই পৃথিবীতে। এইচআইভি হলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা নষ্ট হয়ে যায় এবং মানুষ মারা যায়, আলটিমেটলি মারা যায়। এটাতে এইচআইভির কোনো চিকিৎসা নেই পৃথিবীতে, এবং এটা মূলত ছড়ায় সেক্সুয়াল অ্যাক্টিভিটিস এর মাধ্যমে। একাধিক বা বিভিন্ন মানুষের সাথে যদি সেক্সুয়াল অ্যাক্টিভিটিস এ জড়ায় তখন তাদের এইচআইভি রোগটা হয়, একজনের দেহ থেকে আরেকজনের দেহে ছড়ায়। তো ইট ইজ অলসো রিপোর্টেড দ্যাট, এছাড়াও এটা প্রতিবেদনে দেখা যায় যে মোর দ্যান 50% অফ অ্যাডোলেসেন্স গার্লস, 50%-এর বেশি কিশোরী মেয়েরা আর আন্ডার নরিশড, তারা অপুষ্টির শিকার। 50%-এর বেশি কিশোরী মেয়েরা অপুষ্টির শিকার অ্যান্ড সাফার ফ্রম অ্যানিমিয়া, এবং তারা রক্ত শূন্যতায় ভোগে। বাংলাদেশে 50%-এর বেশি কিশোরী মেয়েরা অপুষ্টির শিকার এবং তারা অ্যানিমিয়া, রক্ত স্বল্পতা, রক্ত শূন্যতায় ভোগে। অ্যাডোলেসেন্স ফার্টিলিটি, কিশোরী মেয়েদের সন্তান জন্মদানের ক্ষমতা ইজ অলসো হাই ইন বাংলাদেশ, সেটাও বাংলাদেশে হাই। ফার্টিলিটি মানে সন্তান জন্মদানের ক্ষমতা, কিশোরী মেয়েদের এটা হাই। দ্য কন্ট্রিবিউশন অফ দ্য অ্যাডোলেসেন্স ফার্টিলিটি রেট, এই যে কিশোরী মেয়েদের সন্তান প্রজনন ক্ষমতা, এটার অবদানটা টু দ্য টোটাল ফার্টিলিটি রেট, জাতীয় মোট ফার্টিলিটি রেটের ক্ষেত্রে ইনক্রিজ ফ্রম 20.3 ইন 1993, 1993 সালে 20.3% থেকে বেড়ে 24.4 ইন 2007, 2007 সালে 24.4% হয়েছে। তো আমাদের দেশের যে মোট সন্তান প্রজননের ক্ষমতা নারীদের, সেই মোট সন্তান জন্মদানের ক্ষমতার ক্ষেত্রে কিশোরী মেয়েদের সন্তান জন্মদানের ক্ষমতা, কিশোরী মেয়েদের অবদানটা বেড়েছে। মানে আগে সন্তান জন্মদানের ক্ষমতা প্রাপ্তবয়স্কদের মধ্যে যেটা ছিল সেই সংখ্যা আরো বাড়িয়ে দিয়েছে, সেখানে বাড়াতে অবদান রাখছে কিশোরী মেয়েরা। যেমন 2007 সালে এটা বেড়ে 24.4% হয়, যেটা 1993 সালে ছিল 20.3%, 20 থেকে এটা বেড়ে 24.4 হয়। মোরওভার, এছাড়াও নিউনাটাল মর্টালিটি, এছাড়া নবজাতক মৃত্যু হার। নিউনাটাল মর্টালিটি হচ্ছে সন্তান জন্মের পরে যে সন্তান মারা যায়, মানে সন্তান জন্মানোর পরে সদ্য প্রসব হওয়া সন্তান মারা গেলে তাকে নিউনাটাল মর্টালিটি, নবজাতক মৃত্যু হার ইজ অ্যানাদার কনসার্ন, এটা আরেকটা উদ্বেগের বিষয় ফর ইয়াঙ্গার মাদার্স, তরুণী বা কিশোরী মেয়েদের জন্য, কিশোরী মায়েদের জন্য নবজাতক মৃত্যু হার আরেকটা কনসার্ন বা উদ্বেগের বিষয়। আচ্ছা, while the situation for adolescent boys is somewhat better, তবে এই ক্ষেত্রে অ্যাডোলেসেন্স বয়েজ, কিশোরদের অবস্থা somewhat better, কিছুটা ভালো। many are vulnerable, অনেকে আছে দুর্বল, অনেক ছেলেরা আছে, and lack the power to make decisions, এবং তাদের মধ্যে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতার অভাব রয়েছে। বাংলাদেশের ছেলেদের একটাই সমস্যা, এরা সিদ্ধান্ত নিতে অনেক দ্বিধাগ্রস্ত। অ্যাবাউট দেয়ার ওন লাইফ, তাদের নিজেদের ব্যাপারে তারা ডিসিশন মেক করতে পারে না, এবং তারা অনেক ছেলেপেলেরা আছে যারা দুর্বল, ভালনারেবল, সহজে ক্ষতির শিকার, সহজে তারা দুর্বল হয়ে পড়ে। মেনি বয়েজ, আবার অনেক ছেলেরা, হু আর আনএবল, যারা অক্ষম টু গো টু স্কুল, স্কুলে যেতে পারে না, অর আর আনএমপ্লয়েড, অথবা যারা বেকার, আনএমপ্লয়েড, রিমেইনস আনঅ্যাওয়্যার অফ সোশ্যাল অর হেলথ ইস্যুস, তারা আনঅ্যাওয়্যার, অসচেতন, কি নিয়ে? সোশ্যাল, সামাজিক, এবং হেলথ ইস্যুস, এবং স্বাস্থ্যগত বিষয়গুলো নিয়ে তারা আনঅ্যাওয়্যার, অসচেতন, সামাজিক এবং স্বাস্থ্যগত বিষয় নিয়ে। দে আর এট কনসিডারেবল রিস্ক, তারা উল্লেখযোগ্য ঝুঁকিতে থাকে, অফ বিং ড্রন ইনটু ক্রিমিনাল অ্যাক্টিভিটিস, ক্রিমিনাল অ্যাক্টিভিটিসে জড়িয়ে পড়ার জন্য তারা উল্লেখযোগ্য ঝুঁকিতে থাকে। কনসিডারেবল রিস্ক তারা ফেস করে, অফ বিং ড্রন ইনটু ক্রিমিনাল অ্যাক্টিভিটিস, ক্রিমিনাল অ্যাক্টিভিটিসে জড়িয়ে পড়ার বিভিন্ন ঝুঁকি থাকে। So they are also more likely to get exposed to drugs and alcohol, এছাড়াও তাদের আরো ঝুঁকি থাকে ড্রাগস এবং অ্যালকোহলে জড়িয়ে পড়ার। গেট এক্সপোজ টু ড্রাগস এন্ড অ্যালকোহল, তারা মাদকের প্রতি ঝুঁকে পড়তে পারে, অ্যালকোহল, মদের প্রতি তারা ঝুঁকে পড়তে পারে। আর ড্রন ইনটু মানে জড়িয়ে পড়া। বাংলাদেশের ছেলেদের কনসিডারেবল রিস্ক, কনসিডারেবল মানে উল্লেখযোগ্য, রিস্ক থাকে, ঝুঁকি থাকে, অফ বিং ড্রন ইনটু, বিং মানে হওয়া, কি হওয়া? ড্রন ইনটু জড়িয়ে পড়া, জড়িত হওয়া, কিসের সাথে? ক্রিমিনাল অ্যাক্টিভিটিসে, অপরাধমূলক কর্মকাণ্ডে। এছাড়াও ঝুঁকি থাকে তাদের ড্রাগস আর অ্যালকোহলে জড়িয়ে পড়ার। ঠিক আছে? আচ্ছা, এরপরে আমরা আরেকটা প্যাসেজ পড়বো। ঠিক আছে?
তারপরে আমরা একবারে কোশ্চেন প্র্যাকটিসে যাব। ওকে, আমরা আরেকটা প্যাসেজ পড়বো, সেটা হচ্ছে দ্য স্টোরি অফ শিল্পী। আচ্ছা, এখানে আমরা একটু পড়ি। ফাইন্ড আউট দ্য মিনিং অফ দ্য ওয়ার্ডস গিভেন বিলো এন্ড মেক সেন্টেন্সেস উইথ ওয়ান অফ দেম। আমি ওয়ার্ড মিনিং গুলো একটু বলে যাই। ডাউরি মানে কি বলো? লেসন 3 তে আসবা স্টোরি অফ শিল্পী, তার আগে ডাউরি মানে কি বলো তো? যৌতুক। যৌতুক লিখে রাখো। মোবাইলিটি মানে গতিশীলতা। মোবাইলিটি মানে কি? গতিশীলতা। ঠিক আছে, চঞ্চলতা, মানুষের যে স্বাভাবিক চলাফেরা। কন্ট্রাসেপশন মানে গর্ভনিরোধ। গর্ভনিরোধ, ঠিক আছে, মানে বাচ্চা জন্ম না নেওয়া, গর্ভধারণ না করা। আন্ডার নরিশড অপুষ্টির শিকার, দেহে পুষ্টির অভাব, পুষ্টিহীনতা বা অপুষ্টির শিকার। ভালনারেবল দুর্বল বা সহজে ক্ষতি করা যায় এমন। যে দুর্বল তাকে ভালনারেবল বলে। ভালনারেবল মানে দুর্বল বা সহজে ক্ষতি করা যায় এমন, তাকে ভালনারেবল বলে। এরপরে আসো, আমরা আরেকটা প্যাসেজ পড়বো, এরপর কোয়েশ্চেনে চলে যাব। দ্য স্টোরি অফ শিল্পী। তোমাদের বই হচ্ছে পৃষ্ঠা নাম্বার 156। দ্য স্টোরি অফ শিল্পী এবছর আসছে 25-এর বোর্ড। এই যে গত সপ্তাহে যে পরীক্ষা হলো, এই বছরের পরীক্ষাতে এসেছে। বের করছো সবাই? পাইছো? পেয়েছো সবাই? এটা হচ্ছে একেবারে গরম গরম প্যাসেজ, ঠিক আছে। সাজেশন দিয়েছিলাম, এবছর এসেছে এটা, স্টোরি অফ শিল্পী, শিল্পীর গল্প। ওকে, খেয়াল করো। দ্য স্টোরি অফ শিল্পী, দা স্টোরি অফ শিল্পী। দা আর অফ এর মাঝখানে কোনো শব্দ থাকলে সেটা নাউন হয়। দা আর অফ এর মাঝখানে কোনো ওয়ার্ড থাকলে, পৃথিবীর যে জায়গায় দা আর অফ এর মাঝখানে কোনো ওয়ার্ড থাকলে সেটা নাউন হয়। তাহলে দ্য স্টোরি অফ শিল্পী, এটার মানে কি? শিল্পীর গল্প। স্টোরি শব্দটা একটা নাউন, স্টোরি শব্দটা একটা নাউন। দ্য স্টোরি অফ শিল্পী, ঠিক আছে। দেখো, শিল্পীর গল্প। এখন আমরা একটু দেখবো যে শিল্পীর কি গল্প আসলে। চলো আমরা সামনের দিকে আগাই। শিল্পী একটা ছবি দেওয়া আছে, তোমাদের বইতে কি আছে দেখতে পারতেছো? শিল্পীর একটা ছবি দেওয়া আছে। ছবিটা দেখে কি মনে হয়? শিল্পী কি প্রাপ্তবয়স্ক নাকি বাল্য বিবাহ হয়েছে এমন একজন মহিলা? বলতো, এমন একটা মেয়ে। শিল্পীকে দেখে মনে হয় না যে শিল্পী একজন প্রাপ্তবয়স্ক নারী, তাকে মনে হচ্ছে সে বাল্য বিবাহের শিকার একটা কিশোরী। তো শিল্পী ওয়াজ অনলি 15 ইয়ার্স ওল্ড। এবছর আসা প্রশ্ন। শিল্পীর বয়স ছিল মাত্র 15 বছর when she married রশিদ in 2008, যখন তার রশিদের সাথে বিয়ে হয় 2008 সালে। তো 2008 সালে রশিদের সাথে যখন শিল্পীর বিয়ে হয়, তখন শিল্পীর বয়স ছিল অনলি 15 ইয়ার্স, মাত্র 15 বছর। তো ম্যারিং অফ ডটার্স, মেয়েদেরকে বিয়ে দেয়া। ম্যারি অফ মানে বিয়ে দেয়া, তো ম্যারি এর সাথে আইএনজি। ম্যারিং অফ ডটার্স, কন্যাদেরকে বিয়ে দেয়া এট অ্যান আর্লি এজ, অল্প বয়সে, ইজ এ স্ট্যান্ডার্ড প্র্যাকটিস। এটা এখনো একটা স্ট্যান্ডার্ড প্র্যাকটিস ফর মেনি ফ্যামিলিজ, অনেক পরিবারের জন্য। লিভিং ইন রুরাল বাংলাদেশ, যারা বাংলাদেশের গ্রামাঞ্চলে বসবাস করে। তো বাংলাদেশের গ্রামাঞ্চলে বসবাস করা অনেক পরিবারের জন্য মেয়েদেরকে অল্প বয়সে বিয়ে দেয়া, এটা এখনো একটা স্ট্যান্ডার্ড প্র্যাকটিস। তারা মনে করে যে এটা একটা মানসম্মত প্র্যাকটিস, একটা মানসম্মত চর্চা, যে জিনিসটা আসলে ভুল। ঠিক আছে, ম্যারিং অফ ডটার্স, কন্যাদেরকে অল্প বয়সে বিয়ে দেওয়া কোনো স্ট্যান্ডার্ড প্র্যাকটিস না। তো আফটার হার ওয়েডিং, এখন আমরা পড়তেছি শিল্পীর গল্প। তো শিল্পীর বিয়ের পরে শিল্পী জয়েন্ড এ লোকাল এম্পাওয়ারমেন্ট গ্রুপ, শিল্পী একটা স্থানীয় ক্ষমতায়ন দলে যোগদান করে। লোকাল এম্পাওয়ারমেন্ট গ্রুপ, স্থানীয় একটা এম্পাওয়ারমেন্ট গ্রুপ যারা নারীদেরকে স্বাবলম্বী করতে সহায়তা করে। লোকাল একটা স্বাবলম্বী বা নারীর ক্ষমতায়ন গ্রুপ, যারা নারীদেরকে নিয়ে কাজ করে, নারীদের ক্ষমতায়ন নিয়ে কাজ করে।
তো তার সে ওরকম একটা ক্লাবে গ্রুপে জয়েন করে, দ্যাট প্রোভাইড যে গ্রুপটা প্রদান করে অ্যাডোলেসেন্স গার্লস কিশোরী মেয়েদের উইথ দ্য টুলস বিভিন্ন জিনিসপত্র নিডেড টু যেগুলো প্রয়োজন গ্রাজুয়ালি ধীরে ধীরে, গ্রাজুয়ালি মানে কি ধীরে ধীরে, চেঞ্জ পরিবর্তন করার জন্য কালচারাল প্র্যাকটিসেস বাংলাদেশের সাংস্কৃতিক প্রথা। এই যে লোকাল এম্পাওয়ারমেন্ট গ্রুপটা এরা প্রোভাইড করে প্রদান করে কিশোরী মেয়েদেরকে বিভিন্ন টুলস বিভিন্ন জিনিসপত্র যেটা প্রয়োজন বাংলাদেশের কালচারাল প্র্যাকটিস গুলা সাংস্কৃতিক চর্চাগুলা ধীরে ধীরে পরিবর্তন করার জন্য, গ্রাজুয়ালি মানে ধীরে ধীরে পরিবর্তন করার জন্য। কেমন ধরনের কালচারাল প্র্যাকটিস পরিবর্তন করতে চায়, যেমন এই যে মনে করো বাল্য বিবাহ, যৌতুক, অল্প বয়সে গর্ভধারণ, এই ধরনের কালচারাল সাংস্কৃতিক চর্চাগুলো পরিবর্তন করতে চায় গ্রাজুয়ালি ধীরে ধীরে এই এনজিও গুলা। তো পার্টিকুলারলি দোজ পার্টিকুলারলি মানে বিশেষ করে দোজ ওই সব বিষয়গুলো নিয়ে কাজ করে পার্টেইনিং টু আর্লি ম্যারেজ এন্ড প্রেগনেন্সি, যেমন আর্লি ম্যারেজ বাল্য বিবাহ এন্ড প্রেগনেন্সি এবং গর্ভধারণ সংক্রান্ত, পার্টেইনিং টু মানে সংক্রান্ত বা সম্পৃক্ত বা সম্পর্কিত। তো পার্টিকুলারলি বিশেষভাবে কি সংক্রান্ত বিষয় নিয়ে কাজ করে, পার্টেইনিং টু মানে সংক্রান্ত, কি সংক্রান্ত কাজ করে, আর্লি ম্যারেজ বাল্য বিবাহ এন্ড প্রেগন্যান্সি এবং গর্ভধারণ নিয়ে, কিশোরী মেয়েরা যাতে বাল্য বিবাহের শিকার না হয়, গর্ভধারণ না করে, এই ধরনের এই সংক্রান্ত, পার্টেইনিং টু মানে সংক্রান্ত, এই সংক্রান্ত বিষয় নিয়ে কাজ করে। দ্য গ্রুপস অ্যাক্টিভিটিজ এই দলের কার্যক্রম ইনক্লুড এদের অন্তর্ভুক্ত আছে, এই গ্রুপের কার্যক্রমের মধ্যে অন্তর্ভুক্ত আছে, ইনক্লুড মানে অন্তর্ভুক্ত আছে ডিসকাশনস আলাপ আলোচনা, অন হাউ টু মোস্ট ইফেক্টিভলি কিভাবে সবচেয়ে কার্যকরী ভাবে, ইফেক্টিভলি এটা একটা অ্যাডভার্ব, গ্রাজুয়ালি এটা একটা অ্যাডভার্ব, শব্দ শেষে এলআই থাকলে তারা অ্যাডভার্ব হয়। সো এই গ্রুপের কার্যক্রমের মধ্যে আছে কিভাবে মোস্ট ইফেক্টিভলি চেঞ্জ পরিবর্তন করা যায় বিহেভিয়ার আচার আচরণ রিলেটেড টু রিপ্রোডাক্টিভ হেলথ প্রজননকালীন স্বাস্থ্য সম্পর্কিত, অ্যাজ ওয়েল অ্যাজ ওয়ান 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 কাউন্সেলিং এবং একে একে বা পারস্পরিক কাউন্সেলিং পরামর্শ দান। তো এই যে এনজিওটা, এই যে গ্রুপটা, এদের অনেক কার্যক্রম আছে যার মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে ডিসকাশন আলাপ করা কিভাবে মোস্ট ইফেক্টিভলি প্রজননকালীন স্বাস্থ্য রিপ্রোডাক্টিভ হেলথ মানে প্রজননকালীন স্বাস্থ্য নিয়ে মানুষের আচার আচরণ পরিবর্তন করা যায়, এবং ওয়ান 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 কাউন্সিলিং এবং এরা এক একজন করে কাউন্সেলিং পরামর্শ দান করে কিশোরী মায়েদের, কাউন্সেলিং মানে পরামর্শ দান। ইট অলসো অফার্স এছাড়াও এটা অফার করে পিয়ার টু পিয়ার সাপোর্ট সমজাতীয় সাপোর্ট এন্ড লাইফ স্কিলস এবং জীবন দক্ষতার বিভিন্ন ট্রেনিং দ্যাট হেল্প অ্যাডোলেসেন্ট যেটা কিশোরী মেয়েদের হেল্প করে সে নো টু আর্লি ম্যারেজ বাল্য বিবাহকে না বলতে। এখন পিয়ার টু পিয়ার সাপোর্ট এটা প্রদান করে, পিয়ার টু পিয়ার সাপোর্ট কি সমজাতীয় সাপোর্ট, যেমন ধরো তুমি একটা এই গ্রামে বসবাস করো, তুমি একজন গর্ভধারী বা গর্ভবতী মহিলা, তো তোমাকে ওরকম তোমার মতোই আরেকজন যে গর্ভবতী মহিলা তোমরা সমজাতীয়, তোমাদেরকে একসাথে পরামর্শ দান করা, ঠিক আছে। আবার এই গ্রামের একটা মেয়ে বাল্য বিবাহের শিকার, আরেকটা মেয়ে আছে সেও বাল্য বিবাহের শিকার, তো তাদেরকে পিয়ার টু পিয়ার বলে, মানে সমজাতীয় ব্যক্তি যারা তাদেরকে সাপোর্ট প্রদান করে, বিভিন্ন লাইফ স্কিল জীবন দক্ষতার ট্রেনিং দিয়ে থাকে এবং তারা যাতে বাল্য বিবাহকে না বলতে পারে এই হেল্প গুলা করে। দ্য এম্পাওয়ারমেন্ট গ্রুপ, তো এই যে লোকাল ক্ষমতায়ন গ্রুপটা, এম্পাওয়ারমেন্ট মানে ক্ষমতায়ন, নারীদেরকে মেয়েদেরকে ক্ষমতা দেওয়া। সো লোকাল এম্পাওয়ারমেন্ট গ্রুপটা ইজ ওয়ান অফ মোর দেন 10,000 গ্রুপস, এরকম বাংলাদেশে 10,000 গ্রুপ আছে, এরা তার একটা গ্রুপ, 10,000-এর মধ্যে এরা একটা গ্রুপ, এবং এই গ্রুপগুলো সাপোর্টেড বাই সাম লোকাল নন গভর্নমেন্ট অর্গানাইজেশনস বা এনজিও, এই গ্রুপকে সাপোর্ট করে কিছু লোকাল এনজিও বাংলাদেশের যারা ওয়ার্কিং অল ওভার বাংলাদেশ, যারা সারা বাংলাদেশ জুড়ে কাজ করতেছে, এরকম 10,000 এনজিওর মধ্যে এদের গ্রুপ একটা, শিল্পীদের গ্রুপ একটা। দিস এনজিওস ওয়ার্ক থ্রু, এই এনজিও গুলা কাজ করে থ্রু মধ্যে দিয়ে, কিসের মধ্যে দিয়ে, কানাডাস অ্যাডোলেসেন্ট রিপ্রোডাক্টিভ হেলথ প্রজেক্ট, কানাডার একটা অ্যাডোলেসেন্ট কিশোর কিশোরীদের নিয়ে রিপ্রোডাক্টিভ হেলথ প্রজেক্ট আছে, প্রজননকালীন স্বাস্থ্য প্রকল্প, সেই প্রকল্পের অধীনে। এই প্রকল্প হুইচ অলসো এইমস, এই প্রকল্পের লক্ষ্য হচ্ছে টু ইনক্রিজ বাড়ানো অ্যাক্সেস টু কোয়ালিটি হেলথ সার্ভিস,
কোয়ালিটি হেলথ সার্ভিস, মানসম্মত স্বাস্থ্য সেবা প্রদান করা ফর অ্যাডোলেসেন্স, কিশোর কিশোরীদেরকে। তো এই যে কানাডার অ্যাডোলেসেন্ট রিপ্রোডাক্টিভ হেলথ প্রকল্পটা, কানাডার এই প্রকল্পের লক্ষ্য কি? ইনক্রিজ, বাড়ানো, অ্যাক্সেস বাড়ানো, মানে সহজ করে তোলা। কি সহজ করে তোলা? কোয়ালিটি হেলথ সার্ভিস, মানসম্মত স্বাস্থ্য সেবা কিশোর কিশোরীদের জন্য। তো ডিউরিং ওয়ান অফ দ্য গ্রুপ সেশন, একদিন একটা গ্রুপ সেশনের সময় শিল্পী কেম টু আন্ডারস্ট্যান্ড মানে বুঝতে সক্ষম হওয়া। শিল্পী বুঝতে সক্ষম হয় দা পোটেনশিয়ালি হার্মফুল ইফেক্ট, সম্ভাব্য ক্ষতিকারক প্রভাবগুলা, অফ আর্লি ম্যারেজ, বাল্য বিবাহের, এন্ড প্রেগন্যান্সি, এবং গর্ভধারণের। তো একদিন এরকম একটা সেশন চলার সময় শিল্পী বুঝতে পারে যে যেহেতু তার বিয়ে হয়েছে 15 বছর বয়সে, তো এই যে বাল্য বিবাহের শিকার সে হয়েছে, এটার হার্মফুল মানে ক্ষতিকারক, আর ইউজফুল মানে উপকারী। তো এই বাল্য বিবাহের হার্মফুল ইফেক্ট গুলা, ক্ষতিকারক প্রভাব গুলা কি কি হতে পারে? এন্ড প্রেগনেন্সি, এবং গর্ভধারণের। এখন যদি সে বাল্য বিবাহের মধ্যে গর্ভধারণ করে, তাহলে কি কি পোটেনশিয়ালি, সম্ভাব্য হার্মফুল ইফেক্ট, ক্ষতিকারক প্রভাব তার উপর পড়তে পারে। হোয়াইল ম্যাটারনাল মর্টালিটি ইন বাংলাদেশ, তো যেখানে বাংলাদেশে মাতৃমৃত্যুর হার হ্যাজ ডিক্লাইন্ড, কমেছে, বাই মোর দেন 50% সিন্স 2001, বাংলাদেশে মাতৃমৃত্যুর হার 50%-এর বেশি কমেছে, আলহামদুলিল্লাহ কমেছে 2001 সাল থেকে। দ্য রেট রিমেইনস হাই, কিন্তু তারপরও এখনো রেটটা হাই আছে, উইথ 173 ম্যাটারনাল ডেথস পার 1 লাখ লাইভ বার্ডস। তো 1 লাখ সন্তান জন্ম দিতে গিয়ে 173 জন মা মারা যায়। ইন 2017 সালেও এটা ছিল, ড্রপিং মোর দেন 322 ইন 2001, যেটা 2001-এ 322 জন ছিল। তো 2001 সালে 1 লাখ সন্তান জন্ম দিতে গেলে 322 জন মা মারা যেত, সেটা 2017 সালে এসে কমে 173 আসছে। মানে এখন 1 লাখ সন্তান জন্ম দিতে গেলে মাত্র 173 জন মা মারা যায়, আগে 322 জন মা মারা যেত 1 লাখ সন্তান জন্ম দিতে। গার্লস হু গেট প্রেগনেন্ট আর এট রিস্ক অফ সিরিয়াস হেলথ কমপ্লিকেশনস, তো গার্লস, যেসব মেয়েরা প্রেগনেন্ট হয়, হ্যাঁ, অল্প বয়সে, তারা এট রিস্ক অফ সিরিয়াস হেলথ কমপ্লিকেশনস, তাদের মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি থাকে, সিরিয়াস মারাত্মক হেলথ কমপ্লিকেশনস, স্বাস্থ্য ঝুঁকি থাকে। দিস ইনক্লুডস, এটার মধ্যে অন্তর্ভুক্ত আছে ডেঞ্জারাস, বিপজ্জনক, ভয়ানক, ঠিক আছে, ভয়ানক একটা রোগ হচ্ছে হেমোরহেইক। তো এদের মধ্যে অন্তর্ভুক্ত আছে হেমোরহেইক মানে রক্তক্ষরণ হওয়া, এন্ড ফিস্টুলা, এবং ফিস্টুলার মতো রোগ। তো কিশোরী মায়েদের সন্তান জন্মদান করতে গেলে হেমোরহেইক, রক্তক্ষরণের বিশাল চান্স থাকে। হেমোরহেইক মানে রক্তক্ষরণ, ঠিক আছে। আবার এটাকে হেমোরহেইজও বলে, ঠিক আছে, হ্যাঁ, হেমোরেজও বলে, মানে এই যে হেইজ না, রেজ, এই হেইজও বলে, ঠিক আছে। এন্ড ফিস্টুলা, তো এ পেইনফুল ইন্টারনাল ইনজুরি, এছাড়া দেহের ভেতরে পেইনফুল, যন্ত্রণাদায়ক অভ্যন্তরীণ আঘাত লাগতে পারে, দেহের ভেতরে, ঠিক আছে, ইনজুরি হয়ে যেতে পারে কোনো অর্গানে, কোনো শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে। কজড বাই অবস্ট্রাক্টেড চাইল্ড বার্থ, যেটা ঘটে থাকে অবস্ট্রাক্টেড, বাধাগ্রস্ত সন্তান জন্মদানের ক্ষেত্রে। একটা কিশোরী মায়ের, তার তো এখনো ফিজিক্যালি সেই ম্যাচিউরিটিটা হয় নাই সন্তান জন্মদান করতে গিয়ে, এই কারণে সন্তান জন্মদানটা অবস্ট্রাক্টেড, বাধাগ্রস্ত হয়। দ্যাট কমনলি লিডস টু সিরিয়াস ম্যাটারনাল মরবিডিটিস, যেটা কমনলি লিডস টু, সাধারণভাবে নিয়ে যায়, সিরিয়াস, মারাত্মক, ম্যাটারনাল মরবিডিটিস, মাতৃমৃত্যুর দিকে, এন্ড সোশ্যাল এক্সক্লুশন, এবং সামাজিকভাবেও তারা বিপর্যস্ত হয়। তো এই যে যখন রক্তক্ষরণ হয়, ফিস্টুলা হয়, রোগের ব্যাধির শিকার হয়, এটা কমনলি লিডস টু সিরিয়াস ম্যাটারনাল মরবিডিটিস, এটা মায়েদের মরবিডিটিস, অসুস্থতা, ভয়ানকভাবে অসুস্থতা, ম্যাটারনাল মরবিডিটিস মানে মাতৃত্বকালীন অসুস্থতা, মরবিডিটিস এর দিকে নিয়ে যায়, এন্ড সোশ্যাল এক্সক্লুশন, এবং সামাজিকভাবে বিপর্যস্ত হয়। তো হোয়েন শিল্পী হার্ড অ্যাবাউট দোজ রিস্ক, তো যখন শিল্পী এই রিস্ক গুলা সম্পর্কে জানতে পারে, যে এত সব সমস্যা হতে পারে বয়স সন্ধিকালে সন্তান জন্মদান করলে, তখন সে ইনভাইটেড হার হাজবেন্ড রশিদ, তখন সে তার হাজবেন্ড রশিদকে দাওয়াত দেয়, রশিদকে একদিন ডাকে, টু ডিসকাস প্রেগনেন্সি, গর্ভধারণ নিয়ে আলাপ করতে, উইথ এ কাউন্সিলর, একজন উপদেষ্টার সাথে।
মানে ওই এনজিওরই একজন ব্যক্তির সাথে রশিদকে সাক্ষাৎ করায় দিতে নিয়ে যায় শিল্পী, ঠিক আছে, প্রেগন্যান্সির ব্যাপারে। কাউন্সিলর মানে পরামর্শদাতা বা উপদেষ্টা। তো আফটার হিয়ারিং অ্যাবাউট দ্য রিস্ক, এই রিস্ক গুলো সম্পর্কে শোনার পরে রশিদ অ্যাগ্রিড, রশিদ সম্মত হয় টু ডিলে, দেরি করতে, হ্যাভিং চিলড্রেন, বাচ্চা নেওয়ার ক্ষেত্রে ফর 5 ইয়ার্স, 5 বছর। তো ওই রিস্ক গুলা শোনার পরে রশিদ মানে শিল্পীর হাজবেন্ড রাজি হয় যে তারা 5 বছর পরে সন্তান জন্ম দিবে, ডিসপাইট প্রেসার ফ্রম হিজ প্যারেন্টস, তার বাবা মায়ের থেকে প্রেসার থাকা সত্ত্বেও, অ্যান্ড নেইবার্স, পাড়াপতি থেকেও প্রেসার থাকা সত্ত্বেও, টু প্রডিউস অ্যান অফস্প্রিং, সন্তান জন্মদানের। প্রডিউস মানে জন্ম দেয়া, কি জন্ম দেয়া? অফস্প্রিং মানে সন্তান সন্ততি। যদিও রশিদ আর শিল্পীর বাবা মা, তাদের প্রতিবেশীরা তাদেরকে প্রেসার দিচ্ছে তোমরা সন্তান জন্ম দাও, কিন্তু তারপরও তারা 5 বছর দেরি করতে সম্মত হয়, ডিসপাইট প্রেসার। ডিসপাইট মানে সত্ত্বেও, কি থাকা সত্ত্বেও? প্রেসার থাকা সত্ত্বেও। ইনস্পাইট অফ বা ডিসপাইট মানে সত্ত্বেও। অফস্প্রিং মানে সন্তান সন্ততি জন্মদানের ক্ষেত্রে তাদের প্রেসার ছিল। তো টুগেদার একত্রে দা কাপল মিট উইথ এ ফিমেল হেলথ কেয়ার প্রোভাইডার, তো একসাথে এই কাপলটা সাক্ষাৎ করে একজন ফিমেল হেলথ কেয়ার প্রোভাইডারের সাথে, একজন নারী স্বাস্থ্য সেবা প্রদানকারীর সাথে। হু ইনফর্মড দেম, যে তাদেরকে ইনফর্ম করে, অ্যাবাউট দ্য ভেরিয়াস ফ্যামিলি প্ল্যানিং অপশনস অ্যাভেলেবল, যে বিভিন্ন ফ্যামিলি প্ল্যানিং পরিবার পরিকল্পনার অপশনস গুলা ছিল, সেই বিভিন্ন পরিবার পরিকল্পনার দিকগুলা একজন ফিমেল নারী স্বাস্থ্য সেবা প্রদানকারী তাদেরকে তাদের সামনে পেশ করে, যে এইটা এটা পরিবার পরিকল্পনা আছে, আপনারা গ্রহণ করতে পারেন। ফিমেল হেলথ কেয়ার প্রোভাইডার, প্রোভাইডার মানে প্রদানকারী, ঠিক আছে, সে বিভিন্ন ফ্যামিলি প্ল্যানিং অপশনস তাদেরকে বোঝায়। তো শিল্পীস মাদার ইন ল, শিল্পীর শাশুড়ি, অ্যান্ড নেইবার্স এবং প্রতিবেশীরা, আর কন্টিনিউড টু প্রেসারাইজ দ্য নিউলিওয়েডস, তারা কন্টিনিউড অনবরত প্রেসার দিয়ে যাচ্ছিল নিউলিওয়েড এই নবদম্পতিদেরকে, তারা এই নবদম্পতিদেরকে কন্টিনিউয়াসলি প্রেসার দিয়ে যাচ্ছিল যে তোমরা বেবি নাও বেবি নাও। তো ডিপলি রুটেড কালচারাল প্র্যাকটিস, ডিপলি রুটেড গভীরভাবে, রুটেড শিকড় গেড়ে থাকা, রুটেড মানে শিকড় গেড়ে থাকা, গভীরে শিকড় গেড়ে থাকা। তো ডিপলি রুটেড কালচারাল প্র্যাকটিসেস, তো গভীরভাবে শিকড় গেড়ে থাকা এই সামাজিক সামাজিক চর্চাগুলা এন্ড ট্রেডিশনস এবং প্রথাগুলা, কজড এ রিফট, একটা ফাটল ধরায়, বিটুইন শিল্পী অ্যান্ড রশিদ অ্যান্ড দেয়ার এক্সটেন্ডেড ফ্যামিলি, শিল্পী রশিদের সাথে তাদের যে পরিবার, যৌথ পরিবার, এদের মধ্যে কজড এ রিফট, একটা ফাটল ধরায়। মানে শিল্পী আর রশিদ এই দম্পতি এই কাপলের সাথে তাদের যে এক্সটেন্ডেড ফ্যামিলি, তাদের এক্সটেন্ডেড ফ্যামিলি মানে যৌথ পরিবার, আর নিউক্লিয়ার ফ্যামিলি মানে একক পরিবার। তো যৌথ পরিবারের যারা সদস্য তাদের সাথে শিল্পী আর রশিদের একটা ফাটল তৈরি হয়, কারণ সবাই বিশ্বাস করে যে নতুন বিয়ে শাদী করছে এরা তাড়াতাড়ি বাচ্চা কাচ্চা নেবে। তো গভীরভাবে এটা আমাদের সংস্কৃতিতে গেড়ে আছে, শিকড় গেড়ে আছে, এন্ড ট্রেডিশন, এবং এটা আমাদের দেশের প্রথা। এখন এটাতে ভালো মন্দ ক্ষতি লাভ দেখে না, বাচ্চা নিতে হবে তাই নিতে হবে, ঠিক আছে। তো সাম অফ হুজ মেম্বার্স, তো এই যৌথ পরিবারের কিছু সদস্যরা ইনসাল্ট করে, এন্ড ক্রিটিসাইজ দ্য কাপল, এবং এই কাপলের সমালোচনা করে, ইনসাল্ট করে এবং সমালোচনা করে। unable to convince their close relatives of the risk, তো শিল্পী আর রশিদ ব্যর্থ হয় তাদের রিলেটিভদের কনভিন্স করতে। আনএবল তারা ব্যর্থ হয়, মানে তারা সক্ষম হয় না তাদের রিলেটিভদেরকে, আত্মীয় স্বজনদেরকে কনভিন্স করতে, রাজি করাইতে। তো বাধ্য হয়ে শিল্পী এন্ড রশিদ রিটার্ন টু দা কাউন্সিলর, বাধ্য হয়ে শিল্পী এবং রশিদ আবার ওই কাউন্সিলর পরামর্শদাতার কাছে, ওই এনজিওর কাছে ফিরে যায়। তখন দে টুক দ্য হেল্প অফ এ প্যারেন্ট পেয়ার, তখন তারা আবার সাহায্য গ্রহণ করে একটা প্যারেন্ট পেয়ারের, অভিভাবক মানে সমজাতীয় অভিভাবকদের, হু হ্যাড বিন ট্রেইনড, যাদেরকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে, টু স্পিক টু আদার প্যারেন্টস, অন্য বাবা মায়ের সাথে কথা বলতে, অ্যাবাউট অ্যাডোলেসেন্স ইস্যুস, এই বয়স সন্ধিকালীন ইস্যুগুলো নিয়ে। তো ওই এনজিওতে আবার গার্ডিয়ানদের অভিভাবকদের সাথে কথা বলার জন্য অভিভাবকের জোড়া আছে, মানে বাবা মায়ের সাথে কথা বলার জন্য ওদেরই ট্রেনিং দেয়া বাবা মায়েরা আছে, যারা শিল্পীর শ্বশুর শাশুড়ি এবং আত্মীয় স্বজনদের সাথে কথা বলে। সমজাতীয় মানে অভিভাবকদেরকে বোঝানোর জন্য অভিভাবকরা আছে ট্রেনিং প্রাপ্ত, তারা বুঝায়। তো অবশেষে শিল্পীজ মাদার ইন ল, শিল্পীর শাশুড়ি
and neighbors এবং প্রতিবেশীরা eventually পারতপক্ষে came to understand বুঝতে সক্ষম হয় the harmful effects ক্ষতিকারক দিকগুলা, ক্ষতিকারক প্রভাবগুলা of early pregnancy অল্প বয়সে বাল্য বিবাহের on mother and child মায়ের উপর এবং শিশুর উপর। আফটার দ্যাট তারপরে দ্য ভিলেজার্স ওই গ্রামবাসী নো লঙ্গার প্রেশারাইজ দ্য কাপল, তারা আর ওই কাপলকে প্রেশার দেয় নাই। তো এরপরে গ্রামবাসী আর কখনো প্রেশার দেয় নাই তাদেরকে, ডিয়ার প্যারেন্টস তাদের পিতামাতাকে অ্যান্ড নেইবার্স। তো এরপরে তাদের পিতামাতা প্রতিবেশীরা বিগান টু সাপোর্ট দেম, তাদেরকে সাপোর্ট করা শুরু করে অ্যান্ড স্পিক আউট এগেনস্ট আর্লি ম্যারেজ অ্যান্ড প্রেগনেন্সি, এবং এরপর থেকে তারা বিরোধিতা করা শুরু করে বাল্য বিবাহের এবং অল্প বয়সে গর্ভধারণের। গ্রামবাসী বুঝতে সক্ষম হয় এবং তারপরে তারা বাল্য বিবাহকে না বলতে শেখে, বাল্য বিবাহের বিরুদ্ধে এবং প্রেগনেন্সি গর্ভধারণের বিরুদ্ধে তারা কথা বলতে শুরু করে। ক্লিয়ার না প্যাসেজটা তোমরা বুঝছো না বুঝো নাই? কোশ্চেনস গুলা প্র্যাকটিস করবো। হ্যাঁ, গুড। আমরা একটু কোশ্চেনস গুলা দেখবো। এটার বইতে চলে যাই। আচ্ছা, ওয়ার্ড মিনিংটা একটু দেখি, সবাই একটু খেয়াল করো। এম্পাওয়ারমেন্ট মানে ক্ষমতায়ন, স্বাবলম্বী করে তোলা, ক্ষমতায়ন করা, নারীদেরকে শিক্ষা দেওয়া, দক্ষতা দেওয়া, ঠিক আছে। রিপ্রোডাক্টিভ প্রজননকালীন, প্রজননকালীন মানে গর্ভধারণ করার পরে সন্তান জন্ম দেওয়ার আগ পর্যন্ত প্রজননকালীন স্বাস্থ্য। কাউন্সেলিং পরামর্শ দান, কাউন্সেলিং মানে কি পরামর্শ দান। পিয়ার মানে সমজাতীয়, ঠিক আছে, সমজাতীয়। তুমি মনে করো এইচএসসি পরীক্ষার্থী, তাহলে তোমার সমজাতীয় কে? জেএসসি পরীক্ষার্থী না, এসএসসি পরীক্ষার্থী না। তুমি যদি ইন্টারমিডিয়েটের একজন পরীক্ষার্থী হও, তোমার সমজাতীয় আরেকজন ইন্টারমিডিয়েটের পরীক্ষার্থী, এটাকে পিয়ার বলে। আচ্ছা, পোটেনশিয়াল সম্ভাব্য, পোটেনশিয়াল মানে কি সম্ভাব্য। হেমোরহেজ মানে রক্তক্ষরণ, রক্তক্ষরণ। অবস্ট্রাক্টেড বাধাগ্রস্ত, কি বাধাগ্রস্ত। মরবিডিটি শারীরিক রোগ ব্যাধি বা দুর্বলতা বা অসুস্থতা, ঠিক আছে। মরবিডিটি মানে অসুস্থতা, শারীরিক অসুস্থতা। অপশন মানে বিকল্প বা বিভিন্ন অপশন। অ্যাডভোকেট মানে পক্ষপাতী বা উকিল, যে তোমার পক্ষ নেয় সেই তোমার অ্যাডভোকেট বা উকিল। পক্ষ, এই অ্যাডভোকেট শব্দ মানে পক্ষপাতী, যে তোমার পক্ষ নিবে। আমরা শুধু ভাবি যে অ্যাডভোকেট মানে হচ্ছে উকিল, না, অ্যাডভোকেট মানে পক্ষপাতী, পক্ষ নেয়া। উকিলরা কি করে? তোমার পক্ষ নেয়, ঠিক আছে। আচ্ছা, আমরা প্রথমে যে প্যাসেজটা পড়েছি, বাংলাদেশে 28 মিলিয়ন কিশোর কিশোরী আছে, তারপরে ছেলে এবং মেয়েদের উভয়ের বিয়ের বৈধ বয়স কত বলো তো? এটা আবারও আসতে পারে ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায়। বাংলাদেশে ছেলে এবং মেয়েদের বিয়ের মেয়েদের 18, ছেলেদের 21। মেয়েদের 18 18 এবং ছেলেদের 21। আচ্ছা, দেখো, হোয়াট কুড বি দ্য ক্লোজেস্ট মিনিং ফর কনস্টিটিউট? কনস্টিটিউট তোমাদের পড়াইছি, তো এই কনস্টিটিউটের সবচেয়ে ক্লোজেস্ট মিনিং কোনটা? টেক মানে লওয়া, অ্যাড মানে যোগ করা, মেক মানে তৈরি করা, ফর্ম মানে গঠন করা। তো কিশোর কিশোরীরা গঠন করে কনস্টিটিউট। তো কি দেবো অ্যান্সার এখানে বলো তো? ভাইয়া দেখি না। ও, দেখা দেখি না তো, দেখা দেখা এখন দেখা যাচ্ছে। সো কনস্টিটিউট মানে গঠন করা, গঠন করা। তো এটার সিনোনিম কোনটা এখানে বলো? কনস্টিটিউট কোনটা? টেক মানে লওয়া, অ্যাড মানে যোগ করা, মেক মানে তৈরি করা, আর ফর্ম মানে গঠন করা। তো কনস্টিটিউট মানে গঠন করা। 1 2 3 4 কোনটা অ্যান্সার বলো? বি বা 2, ফর্ম মানে গঠন করা, কনস্টিটিউট মানেও গঠন করা। তো সবচেয়ে ক্লোজেস্ট মিনিং বলছে, সবচেয়ে নিকটতম অর্থ ফর্ম গঠন করা, ঠিক আছে, বি। The phrase take place in the second sentence stands for, take place মানে কি ঘটা,
টেক প্লেস মানে ঘটা। তো টেক প্লেস দ্বারা কি বোঝায়? গো টু এ প্লেস, কোন একটা স্থানে যাওয়া। রিকার, কোনো কিছু পুনরাবৃত্তি হওয়া, বারবার ঘটা। অল অফ দেম, সবগুলো। আর অকার মানে ঘটা। তো টেক প্লেস একটা ফ্রেজ মানে হচ্ছে ঘটা। তো রিকার মানে বারবার হওয়া, গো টু এ প্লেস কোন একটা স্থানে যাওয়া, আর অকার মানে ঘটা। তাহলে কোনটা অ্যান্সার? অকার অকার। কোনটা? অকার মানে ঘটা। এরপর অ্যাডোলেসেন্স ইজ এ ড্যাশ ট্রানজিশন পিরিয়ড ফ্রম চাইল্ডহুড টু অ্যাডাল্টহুড। ট্রানজিটরি, ট্রানজিশনাল, ট্রানজিয়েন্ট। তো অ্যাডোলেসেন্স ইজ এ ড্যাশ পিরিয়ড। তো ট্রানজিশন পিরিয়ড রূপান্তরকালীন অধ্যায়, ট্রানজিটরি ক্ষণস্থায়ী অধ্যায়, ট্রানজিয়েন্ট ক্ষণস্থায়ী অধ্যায়, ট্রানজিশনাল। ঠিক আছে। তো প্যাসেজের মধ্যে কোন শব্দটা ছিল? অ্যাডোলেসেন্স ইজ এ ড্যাশ পিরিয়ড। বলো তোমরা অ্যান্সার বলো এখানে। অ্যাডোলেসেন্স কি পিরিয়ড? দেখো, বয়স সন্ধিকাল, হ্যাঁ, একটা রূপান্তরকালীন সময়, যখন মানুষের রূপান্তর ঘটে। ঠিক আছে। সো এটাকে ট্রানজিশনাল বলা হয়। এই পিরিয়ড একটা নাউন, নাউনের আগে অ্যাডজেক্টিভ বসবে। সো অ্যাডজেক্টিভ ট্রানজিশন না, অ্যাডজেক্টিভ ট্রানজিশনাল। ঠিক আছে। ট্রানজিশনাল মানে বাংলাকে রূপান্তরকালীন। এখন এখানে শুধু একটু বানানে অল্প একটু পার্থক্যের কারণে দেখো অর্থ কতটা চেঞ্জ। ট্রানজিশনাল মানে রূপান্তরকালীন, আর ট্রানজিটরি মানে ক্ষণস্থায়ী। এই ট্রানজিয়েন্ট মানে ক্ষণস্থায়ী। ট্রানজিয়েন্ট ট্রানজিটরি দুইটা মানেই ক্ষণস্থায়ী। ঠিক আছে, ক্ষণস্থায়ী। আচ্ছা, সিনোনিম অফ অ্যাফ্লুয়েন্ট, প্রভাবশালী পরিবারের মেয়েরা একটু দেরিতে বিয়ে করে। তো অ্যাফ্লুয়েন্ট প্রভাবশালী বলতে কি বোঝায়? দেখো, ডেস্টিটিউট অভাবী, পুওর গরিব, পোভার্টি দরিদ্রতা, ওয়েল অফ সচ্ছল। তো অ্যাফ্লুয়েন্ট মানে কি বোঝায় এর মধ্যে? সচ্ছল বা ভালো। ওয়েল অফ মানে সচ্ছল বা ভালো। দ্য ওয়ার্ড ইকোনমিক ক্যান বি রিপ্লেসড বাই, ইকোনমিক শব্দটাকে রিপ্লেস করা যায় কি দিয়ে? ইকোনমিক মানে কি? অর্থনৈতিক। তো ইকোনমি মানে অর্থনীতি। তোমরা সবাই অ্যান্সার করবো হচ্ছে 2 নাম্বারটা, কিন্তু 2 নাম্বারটা কিন্তু অ্যান্সার না। ইকোনমি মানে অর্থনীতি, ইকোনমিক্যাল মানে মিতব্যয়ী। টাকা পয়সা যে হিসাব করে খরচ করে তাকে মিতব্যয়ী বলে। মিতব্যয়ীকে ইংরেজিতে বলা হয় ইকোনমিক্যাল। অনেকে ভাবো যে ইকোনমিক্যাল মানে অর্থনৈতিক, না, ইকোনমিক্যাল মানে অর্থনৈতিক না, ইকোনমিক্যাল মানে মিতব্যয়ী, হিসাব করে যে টাকা খরচ করে। ফাইন্যান্স মানে অর্থায়ন, আর মনিটারি মানে অর্থনৈতিক। তাহলে ইকোনমিক মানে অর্থনৈতিক। তো ইকোনমি মানে একটা দেশের অর্থনীতি, তার ইকোনমি বলে। ইকোনমিক্যাল মানে মিতব্যয়ী, ফাইন্যান্স মানে অর্থায়ন, আর মনিটারি মানে অর্থনৈতিক। তাহলে ইকোনমিক মানে অর্থনৈতিক। তাহলে কোনটা অ্যান্সার? এটা রিপ্লেস করা যায় কি? কারেক্ট অ্যান্সার কি? মনিটারি। ঠিক আছে, মানে অর্থনৈতিক। আচ্ছা, এরপরে আসো আমরা এই যে হচ্ছে কোয়েশ্চেন্স গুলা, আর এই যে হচ্ছে তার অ্যান্সার। তোমরা চাইলে এটা একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো সবাই, কোয়েশ্চেন্স গুলার আর অ্যান্সার গুলা। ঠিক আছে। ওকে, কালকের ক্লাস কয়টায়? আগামীকালকে ক্লাস রাত 9টায়। টপিক কি? গ্রামার। আগামীকালকে ক্লাস রাত 9টায়, টপিক হচ্ছে গ্রামার। সবার সাথে কালকে রাত 9টায় দেখা হচ্ছে। স্মার্ট বোর্ডে কালকে ক্লাস হবে, গ্রামারের ক্লাস। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে। আসসালামু আলাইকুম, টেক কেয়ার, বাই বাই।